Welcome to National University Online Class. आज প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড প্ল্যান্ট নিউট্রিশন যার কোর্স কোড 233003 লেকচার নাম্বার 10 এর লেকচার টাইটেল হচ্ছে ফিজিওলজি অফ শীট। আমি রাসেল কবির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট হরগঙ্গা কলেজ থেকে আজকে লেকচারটি পরিচালনা করব। ফিজিওলজি অফ শীট টপিকে যাওয়ার আগে আমরা জেনে নিই যে বীজ কি। আমরা যে সবাই বীজ চিনি, বীজ জানি, ধান গম যেগুলো আমরা দেখি এগুলো হচ্ছে বীজ। এক কথায় যদি আমরা সংজ্ঞাটা বলি সেটা হচ্ছে ফুলের পরাগরেণু দ্বারা নিষিক্ত ডিম্ব পরিপক্ব হওয়ার পরে সেটা সে অংশটাকে আমরা বীজ বলি, মানে নিষিক্ত ডিম্বকেই আমরা বীজ বলতে পারি এক কথা। তো বীজের বিভিন্ন অংশ আমরা যদি ছকাকারে দেখাতে চাই, বীজের আসলে প্রধানত দুটি অংশ, বীজত্বক এবং কার্নেল। বীজত্বক আবার দুই স্তর বিশিষ্ট, অন্তত্বক এবং বহিত্বক। আর কার্নেলে এন্ডোস্পার্ম, পেরিস্পার্ম এবং ভ্রূণ থাকে। তোমরা জেনে থাকবে যে ভ্রূণ হচ্ছে শিশু উদ্ভিদের প্রথম স্তর। তার মানে ভ্রূণটাই বিভিন্ন পর্যায়ে বিভাজিত হয়ে একটি পরিণত শিশু উদ্ভিদ বা চারা গাছে পরিণত হয়। তাহলে এই ভ্রূণের আবার বিভিন্ন অংশ আছে, যেমন ভ্রূণাক্ষ, সে ভ্রূণাক্ষ ভ্রূণমূল থাকবে, বীজপত্রাবকাণ্ড থাকবে, ভ্রূণপর্ব থাকবে, বীজপত্রাধিকাণ্ড থাকবে, ভ্রূণমুকুল থাকবে। তো এই ভ্রূণের প্রতিটি অংশ আবার আলাদা আলাদা ভাবে বিভাজিত হয়ে উদ্ভিদের বিভিন্ন অংশ পরিণত হবে। এই যে বীজ উদ্ভিদের বিভিন্ন অংশে পরিণত হবে, মানে ভ্রূণ হচ্ছে বীজের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। যখন বীজের অঙ্কুরোদ্গম ঘটবে তখনই কেবলমাত্র ভ্রূণ বিভাজিত হয়ে একটি পরিপূর্ণ উদ্ভিদ, মূল, কাণ্ড, পাতা বিভাজিত হবে। যেহেতু আমরা সবীজী উদ্ভিদ নিয়ে আলোচনা করছি, অবশ্যই সবীজী উদ্ভিদে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল থাকবে, কারণ সবীজী উদ্ভিদে হচ্ছে সবচেয়ে উন্নত উদ্ভিদ এবং বীজ সাধারণত সবীজী উদ্ভিদই হয়ে থাকে। এবার আমরা যদি সিলেবাসের যে অংশটুকু আছে আমাদের সিড ভায়াবিলিটি, বীজের বিশুদ্ধতা বা বীজের আমরা যদি সজীবতা বলি, সেটা কি হয়? Seed viability refers to the capability of a seed to germinate and produce a seedlings. তার মানে তার যে সক্ষমতা অঙ্কুরোদ্গমে, সেটাকে আমরা বীজের সজীবতা বা প্রাণবন্ততা বলব। এটা নির্ভর করবে কিসের উপরে? এটা বিভিন্ন এনভায়রনমেন্টাল, আমাদের পরিবেশের যে বীজের অনুকূল পরিবেশ, সেই পরিবেশের উপর নির্ভর করে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের বীজ বিভিন্ন সময় পর্যন্ত সুপ্ত থেকে অঙ্কুরোদ্গম ঘটে। তার মানে বিভিন্ন প্রজাতির বীজ সজীব থাকে কোন পর্যন্ত, সেটাই হচ্ছে বীজের সজীবতা। কোনো কোনো উদ্ভিদে দেখা গেছে যে 1 সপ্তাহ পর্যন্ত সজীব থাকে, কোনো কোনো উদ্ভিদ দেখা গেছে 221 বছর পর্যন্ত এই বীজের সজীবতা থাকে। এই সজীবতা টেস্ট করার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে তোমার জার্মিনেশন টেস্ট, কার্ড টেস্ট, এক্সরে অ্যানালাইসিসটাই বেশি। তাছাড়া টিজে টেস্ট, টেট্রাজোলিয়াম টেস্ট যেটাকে বলা হয়, স্পেকট্রাল ইমেজিং, এই ইত্যাদি টেস্ট করে আমরা বীজের প্রাণবন্ততা বা সজীবতা, যেটা ভায়াবিলিটি বলি, সেটা আমরা টেস্ট করে থাকি। ঠিক আছে, আসলে আমরা যদি এক কথায় বলি, বীজের মধ্যে যে ভ্রূণ থাকে, সেই ভ্রূণের অঙ্কুরোদ্গম হবার ক্ষমতাকে আমরা বীজের সজীবতা বলি। তার মানে বীজ থেকে একটি পরিপূর্ণ গাছ হওয়ার
জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তিটা সে ভ্রূণের মধ্যে আছে কিনা, সেই ভ্রূণটা একটা শক্ত সমর্থ উদ্ভিদ হতে পারবে কিনা ইত্যাদি নির্ভর করে। সকল বীজ থেকে কিন্তু আমরা ভালো উদ্ভিদ পাই না। তাহলে যে সকল বীজ থেকে আমরা একেবারে সজীব বীজ পাই, সজীব উদ্ভিদ পাই, সেই বীজকে আমরা সজীব বীজ বলবো, এবং সেই বীজের এই প্রাণবন্ততাকে আমরা বীজের সজীবতা বলবো বা জীবনী শক্তি বলতে পারি। এগুলো নানান কিছুর সাথে নির্ভর করে। সাধারণত বীজটা কোন ধরনের বংশগত জেনেটিক বা তোমার ইনহেরিটেন্স ভাবে আসলো, বীজের পূর্বপুরুষ কেমন ছিল উদ্ভিদের, সেগুলোর উপর নির্ভর করবে। সেই বীজের পুষ্টতা কেমন, সংগ্রহের পরে এটার ব্যবস্থা কেমন ছিল, এটার ব্যবস্থাপনা, তারপরে যেখানে সংরক্ষণ করা হয়েছিল বা গুদাম বা যেটাই বলো, সেটার অবস্থা কেমন ছিল, তো সেই বীজ কি পরিমাণে লটের পরিমাণ ছিল, সেটা পোকামাকড় আক্রমণ করেছিল কিনা, বা সেই সংরক্ষণের স্থানের তাপমাত্রা বা আপেক্ষিক আর্দ্রতা কেমন ছিল ইত্যাদির উপরে নির্ভর করে। তো আমরা যদি ভালো বীজের বৈশিষ্ট্য বলতে চাই, তো ভালো বীজ বলতে আসলে সার্টিফাইড বা প্রত্যায়িত বীজকে বোঝায়, যে যা উচ্চ ফলনশীল হতে হবে, আধুনিক এবং মানসম্পন্ন বীজ হতে হবে। যে বীজ থেকে আমরা কি পাবো, প্রায় 75% সজীব গাছ পাবো, 75%-এর বেশি। সাধারণত দেখা যায় যে বীজ, যে সজীব বীজগুলো আকারে পুষ্ট হয় এবং বড় হয়। হ্যাঁ, যদি ধানের কথা তোমরা চিন্তা করো, চিটা ধান থেকে তো গাছ হবে না। তাহলে ওই সজীব বীজ দেখলেই বোঝা যায় তার একটা বাহ্যিক বিষয় আছে, যে কোন বীজ থেকে অঙ্কুরোদ্গমের মাধ্যমে গাছ হবে। তাহলে আমরা এখন আসি যে বীজের অঙ্কুরোদ্গম বা সিড জার্মিনেশন, যে বীজ অঙ্কুরিত হয়ে কিভাবে একটি পরিপূর্ণ চারা গাছে পরিণত হয়, এবং এটা কতভাবে হতে পারে, কি প্রক্রিয়া হতে পারে, নানা বিষয়গুলো আমরা এটার সাথে জড়িত সিড জার্মিনেশনের সাথে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে সিড জার্মিনেশন কিভাবে একটি বীজ ক্রমান্বয়ে একটি চারা গাছে পরিণত হয়েছে। তাহলে আমরা এখন একটি ভিডিও দেখি কাঁঠালের বিচি থেকে কিভাবে চারা গাছ হলো। তোমরা দেখতে পাচ্ছ যে বীজের গজ, আমরা যেটাকে বলি গ্যাজ বলি, সেটা অলরেডি হয়ে গেছে। সেখান থেকে বীজের ধীরে ধীরে চারা গাছ জন্মাচ্ছে, এবং চারা গাছের কাণ্ড, পাতা সবকিছু ধীরে ধীরে হলো। তোমরা দেখতে পাচ্ছ। তার মানে কি? তার মানে হলো যে আমাদের এই জার্মিনেশন, যে চারা গাছ যে হলো, এটা আমরা পড়েছি ছোটবেলায়, যে অঙ্কুরোদ্গম দুই ধরনের, মৃতগত এবং মৃদভেদী। তাহলে আমরা দেখি যে জার্মিনেশন টাইপটা কত ধরনের। এখানে দেখো অ্যাপিজিয়াল জার্মিনেশন যেটা, এখানে দেখো বীজপত্রটা কোথায় থাকলো, বীজপত্র নিচে থাকলো। এই যে বীজপত্র, দেখো বীজপত্রটা মাটির উপরে উঠে চলে এসেছে এবং এটা উপরে চলে এসেছে। আচ্ছা, এখন দেখো হাইপোজিয়ালটা কি করে। হাইপোজিয়ালে দেখো মাটির নিচেই কিন্তু এই বীজপত্রটা রয়ে গেল। আর মাটির নিচে যদি বীজপত্র থাকলো, মাটির নিচে থাকার মানে হচ্ছে এটা মাটি ভেদ করে উপরে চলে আসেনি, তাহলে এটাকে আমরা বলবো হাইপোজিয়া। তাহলে দুই ধরনের আমরা
জার্মিনেশন দেখলাম, অঙ্কুরোদ্গম। এখন আমরা একটি বীজ থেকে কিভাবে অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন একটা উদ্ভিদে পরিণত হয় সেটা আমরা দেখি। তো জার্মিনেশনের প্রথম পর্যায় হচ্ছে যে জার্মিনেশনের জন্য আমাদের যে অনুকূল পরিবেশ প্রয়োজন প্রথম পর্যায়ে, সেটা হচ্ছে বাতাস, পানি এবং আর্দ্রতা। তাছাড়া পুষ্টি, মাটির যে ভিতরে যে পুষ্টি, এগুলো নির্ভর করবে। অক্সিজেন শ্বসনের জন্য সবকিছু এটার নির্ভর করবে। যদি সবকিছুই অনুকূলে থাকে তাহলেই অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটা শুরু হবে। এই অঙ্কুরোদ্গম প্রক্রিয়া শুরু হওয়ার জন্য প্রথম স্টেজেই তোমার কি লাগছে? পানি, বায়ু, আর্দ্রতা, পুষ্টি। দ্বিতীয় স্টেজে এই এই সকল পাওয়ার পরে বীজ পানি শোষণ করবে, পানি শোষণ করে স্ফীত হবে, স্ফীত হলে তার বীজত্বক কি হবে? ফেটে যাবে। বীজত্বক ফেটে গিয়ে অঙ্কুরোদ্গম শুরু হবে। তৃতীয় স্টেজে দেখা যাবে যে তার ডেভেলপ শুরু হয়ে গেছে। তার মানে চতুর্থ স্টেজে গিয়ে এটা অলরেডি কিছু শিকড় গজিয়ে যাবে এবং পঞ্চম স্টেজে তার এই বীজপত্রগুলো আলাদা হয়ে যাবে। বীজপত্র কোথা থেকে আলাদা হবে? বীজত্বক থেকে আলাদা হয়ে যাবে। এবং এই যে আমরা দেখলাম যে এখানে তোমার ভ্রূণমুকুল থেকে কি বের হলো? ভ্রূণমুকুল বাইরে চলে আসলো, বীজপত্র থেকে ভ্রূণমুকুল বাইরে চলে আসলো এবং সেই ভ্রূণ থেকে ধীরে ধীরে প্ল্যান্টটা ডেভেলপ করলো এবং সবশেষে আমরা সেই বীজপত্র কি হলো? আস্তে আস্তে কুঞ্চিত হয়ে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। আমরা কিন্তু আর পরবর্তীতে বীজপত্র দেখি না, আমরা একটি উদ্ভিদই দেখি। এই এই হলো অঙ্কুরোদ্গমের প্রসেস বা জার্মিনেশনের প্রসেস। আমরা যে কথাগুলো বলেছিলাম যে প্রথমে পানি শোষণ করবে, বীজরন্ধ্রের মাধ্যমে কিভাবে কি করবে, তোমরা পরীক্ষায় কিভাবে লিখবা, এখানে আমরা চিত্রের মাধ্যমেও দেখানো হয়েছে যে কিভাবে এই একটি বীজ ধীরে ধীরে তোমার বীজপত্র এবং সেই ভ্রূণমুকুল বীজপত্র ভেদ করে বের হয়ে একটি পরিপূর্ণ গাছে পরিণত হলো এবং বীজপত্র আবার এটা কুঞ্চিত হয়ে অদৃশ্য হয়ে গেল, শুধুমাত্র গাছে পরিণত হয়ে গেল। তার জন্য তোমার প্রথমে আগে পানি শোষণ করতে হবে। পানি শোষণ করে যখন বীজটা স্ফীত হয়ে যাবে তখন বীজত্বক ফেটে যাবে এবং সেই বীজত্বক ফেটে গেলে পরে সেখানে দেখা যাবে যে শ্বসন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, ভ্রূণের ডেভেলপমেন্ট শুরু হবে। এই ভ্রূণের ডেভেলপমেন্টের জন্য যে ধরনের শক্তি প্রয়োজন সেই শক্তি এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আসবে এবং এই শক্তির মাধ্যমে ক্রমান্বয়ে বিভাজিত হয়ে ভ্রূণ চারা গাছে পরিণত হবে। আর এই যে বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছে পরিণত হলো, তাহলে একটি বীজ কেন সাথে সাথে সবসময় যখন চাই তখনই আমরা চারা গাছে শিকড় গজায় না, বা কেন এই বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছে পরিণত হয় না? তার কারণ হচ্ছে সিড ডরমেন্সি, বীজের সুপ্তাবস্থা। তাহলে আসো আমরা জেনে নিই যে বীজের সুপ্তাবস্থা কি। বীজের সুপ্তাবস্থা মানে কিন্তু নষ্ট বীজ না। বীজের সুপ্তাবস্থা, ডরমেন্সি শব্দটা ডরমিয়ার থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে স্লিপ বা ইনএবিলিটি টু গ্রো। এটা মূলত একটি রেস্টিং ফেজে থাকে। রেস্টিং ফেজ মানে সে রেস্ট নিচ্ছে, সুপ্ত অবস্থায় আছে। তো এটার মানে যদি আরো ক্লিয়ার করে বলি, এটার মানে হচ্ছে যে অ্যাক্টিভ গ্রোথ ইজ টেম্পোরারিলি সাসপেন্ডেড, মানে তার যে সক্রিয় বৃদ্ধি এটা ক্ষণিকের জন্য বন্ধ আছে। এটাকে আমরা সিড ডরমেন্সি বলবো। এটার অনেকগুলো কারণ আছে, এক্সটার্নাল কারণ, ইন্টারনাল কারণ আছে। এক্সটার্নাল কারণের মধ্যে তোমার সাধারণত অ্যাটমসফিয়ারটাই বোঝায়, আর ইন্টারনাল কারণের মধ্যে যে জিনিসগুলো হয়, যে বীজের মধ্যে যে অংশগুলো আমরা আলোচনা করেছি ইতিপূর্বে, সেই অংশগুলো মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তারপরে তোমরা জানো আমরা হরমোন ক্লাসে কিছু হরমোন পড়িয়েছি, হরমোন সম্পর্কে আলোচনা করেছি, সেখানেও
বীজের এই সুস্থতার জন্য দায়ী হরমোন আছে এবং বীজের অঙ্কুরোদ্গমের জন্য সাহায্যকারী হরমোন আছে। তাহলে এই যে অভ্যন্তরীণ যে হরমোনগুলোর প্রাচুর্যতা বা ঘাটতির কারণেও অনেক সময় বীজ সুপ্ত থাকে। তাহলে আমরা যদি বিশদ আলোচনায় যাই বীজের সুপ্ত অবস্থার কারণ, ফ্যাক্টরস কজ সিড ডরমেন্সি। এই সিড ডরমেন্সির প্রথম কজটা হচ্ছে সিড কোড, বীজত্বক। তোমরা দেখলে যে জার্মিনেশন প্রসেসে প্রথমেই বীজত্বক ভেদ করে বীজত্বক বিদীর্ণ হয়ে তোমার ভ্রূণ মুকুল বের হয়। কিন্তু সে বীজত্বক যদি কোনো কারণে যদি ভেদ করতে না পারে ভ্রূণ মুকুল, তাহলে কিন্তু ডরমেন্সি চলে আসবে। এরপরে দেখো আছে রুডিমেন্ট এমব্রায়ো। তাহলে এখন ওই ত্রুটিযুক্ত ভ্রূণ যদি থাকে, দেখা গেল যে এই ভ্রূণ ইম্যাচিউর, তাহলে তো সে পরিপূর্ণ বিকাশিত হতে পারবে না। তারপরে আমরা বলেছি একটু আগে যে কিছু ইনহিবিটর আছে, যে কিছু বাধাদানকারী হরমোন আছে, যেমন অ্যাবসিসিক অ্যাসিড। এটা হচ্ছে অঙ্কুরোদ্গমে বাধা দান করে, বরঞ্চ এটা সুপ্ততা আনয়ন করে। তাছাড়া টেম্পারেচারও একটা ফ্যাক্টর। আবার গাছের যদি থেকে অতিরিক্ত পেকে যায় ফল, সেটাও কিন্তু একটা বীজের সুপ্ততার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া আমরা অনেক সময় দেখি যে অনেক সময় যে ফটোব্লাস্টিক সিড, তার মানে যখন প্রখর রোদে যদি বীজ থাকে, তখন এই বীজ সেই রোদে ফেটে যায়, আলোতে, প্রখর আলোতে সেই বীজ ফেটে যায়, ফলে সেটা আর অঙ্কুরিত হতে পারে না বা অঙ্কুরিত বিলম্বিত হয় বা ডরমেন্সি চলে আসে। এখন তোমরা যদি মেকানিজম অফ ডরমেন্সি নিয়ে চিন্তা করো, আমরা যে কথাগুলো বললাম সেখানে এই বিষয়টা ক্লিয়ার আসে যে হরমোনাল কন্ট্রোল থেরাপি যেটা আছে, বিশেষ করে অ্যাবসিসিক অ্যাসিড, সেটাই কিন্তু ডরমেন্সির কারণ। ডরমেন্সি কজ বাই মূলত অ্যাবসিসিক অ্যাসিড। তো এখন এটাকে প্রিভেন্ট করা যাবে জিবারেলিক অ্যাসিড এবং সাইটোকাইনিন দিয়ে। তাহলে এই ডরমেন্সি কারণ যে হরমোন, আবার অঙ্কুরোদ্গমের কারণ যে হরমোন, এই দুটা একে অপরের বিপরীত। তাহলে আমরা একে অপরের মেকানিজম করে আমরা এই জিনিসটাকে দেখি। টেম্পারেচার এবং অন্যান্য যে গ্যাসের আদান প্রদান, অক্সিজেনের স্বল্পতা, শ্বসনের হার যদি কমে যায় অক্সিজেনের কারণে, বায়ু স্পেস যদি না থাকে, তাপমাত্রা যদি বেশি থাকে, এই সকল যে সকল কারণে তোমার এই ডরমেন্সি এসেছে, সেই সকল কারণ দূরীভূত না হওয়া পর্যন্ত এই সুপ্ত অবস্থা যাবে না। তাহলে আমরা সুপ্ত অবস্থা কিভাবে দূর করতে পারি? ব্রেকিং অফ সিড ডরমেন্সি, সেটা এখানে দেখছো যে স্ক্যারিফিকেশন। এই যে বীজত্বক যদি এমন থাকে যে বীজত্বক খুবই মোটা, বীজত্বক অভেদ্য, বীজত্বক ভেদ করতে পারছে না ভ্রূণ, তাহলে আমরা আঁচড় দিয়ে বীজত্বক স্ক্যারিফিকেশন বা আঁচড় দিয়ে সেটাকে পাতলা নরম করে দিতে পারি, যাতে করে এই ভ্রূণটা সহজে বীজত্বক ভেদ করতে পারে। তাছাড়া এটাকে আমরা কিছু ইমপ্লিকেশন করতে পারি ইনফেকশনের মাধ্যমে। যেমন হচ্ছে তোমার কিছু মাইক্রোপাইল ব্লকেজ থাকতে পারে ওপেনিং এর সময়, তখন আমরা এটাকে শেকিং এর মাধ্যমে ক্লিয়ার করতে পারি। তারপরে স্ট্রাটিফিকেশন আমরা করতে পারি, সাধারণত এটা লো টেম্পারেচার দিয়ে আমরা এটাকে করতে পারি। তাছাড়া কিছু ইনহিবিটর রিমুভ করতে পারি। কিভাবে? এটা অবশ্যই আমরা যদি ক্রমান্বয়ে পানি দিয়ে কি করি, ধুয়ে ফেলতে পারি, তাহলে এভাবে। তাহলে আমরা এভাবে আরো অনেক কারণগুলো আছে, কারণ মানে দূর করার অনেক প্রক্রিয়া আছে। আমরা এখানে এই দূর করার প্রক্রিয়াগুলো পরীক্ষার খাতায় লিখতে হলে এখানে আমরা দিয়েছি কিভাবে লিখতে হবে। আর কারণ সমূহ যদি তোমরা বিস্তারিত লিখতে চাও, তোমরা এখান থেকে দেখে লিখতে পারবে। সাধারণত আমরা যে বিষয়গুলো দেখি
সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ এক বা একাধিক কারণে বীজের সুপ্তাবস্থা বা ডরমেন্সি দেখা যায়। তার মধ্যে আমরা একটু আগে বলেছি যে বীজত্বক যদি স্থূল হয়, মোটা হয়, তাহলে এই বীজের যে ভ্রূণ সেটা বীজত্বক ভেদ করে অঙ্কুরিত হতে পারে না। এটার উদাহরণ হিসেবে আমরা মালবেসি, লিগুমিনেসি গোত্রের অধিকাংশ বীজের ত্বক স্থূল। এটাকে এর মাধ্যমে যেমন ভ্রূণ যেমন বাইরে বের হতে পারে না, আবার ঠিক তেমনি বাইরে থেকে পানিও ভিতর প্রবেশ করতে পারে না। প্রয়োজনীয় পানি যদি ভিতরে প্রবেশ করতে না পারে, তাহলে অঙ্কুরোদ্গম বিলম্বিত ঘটবে। তারপরে আবার যদি দেখো জেন্থিয়াম উদ্ভিদের ফলে যে দুটি বীজ থাকে, তার উপরের বীজটি স্থূল বীজত্বকের মধ্যে দিয়ে অক্সিজেন প্রবেশ করতে পারে। অক্সিজেন প্রবেশ করতে না পারলে কি হবে? তাহলে ওই ভ্রূণের বিকাশ ঘটবে না, আর ভ্রূণের বিকাশ না ঘটতে অঙ্কুরোদ্গম হবে না। তাহলে এই সকল ক্ষেত্রে যদি আমরা বীজটিকে একটু আঁচড় দিয়ে দিই, অথবা বীজটিকে যদি উচ্চ ঘনত্ব যুক্ত অক্সিজেনের মাধ্যমে রাখি, তাহলে বীজটি অঙ্কুর হবে। আবার আমরা যদি কিছু বীজত্বক এমন স্থূল হয় যে তা ভেদ করে কোনো মতে ভ্রূণ বের হয়ে আসতে পারে না, এরকম উদাহরণ হিসাবে আমরা অ্যামারান্থাস, তারপরে অ্যালিসমা ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে দেখে থাকি। তাহলে এই গেল স্থূল বীজত্বকের কারণে ডরমেন্সির যে কারণ। এরপরে আমরা আলোচনা করতে পারি অপরিণত ভ্রূণ। অপরিণত ভ্রূণ বলতে আমরা যেটা বুঝাই যে ভ্রূণ পরিপূর্ণ হয়নি, ভ্রূণের গঠনে ত্রুটি ছিল, ভ্রূণ গঠনে কোনো না কোনো ভাবে ত্রুটি থাকার কারণেই এই নিষেকের পরে যে তোমার ডিম্বাণু থেকে যে ভ্রূণটা তৈরি হয়েছিল, সেই ভ্রূণটা অপরিণত হয়েছিল। আমরা অর্কিডেসি, তারপরে আরোগ্যাঙ্কেসি প্রভৃতি গোত্রে প্রভৃতি গুপ্তবীজী উদ্ভিদে, আর হচ্ছে তোমার জিঙ্গো বাইলোবা নামক ব্যক্তবীজী উদ্ভিদেও আমরা দেখি যে বীজগুলো যখন মাটিতে পড়ে, তখন বীজের অভ্যন্তরে অবস্থিত ভ্রূণটি এটা অপরিণত অবস্থায় থাকে। তাহলে স্বাভাবিক কারণে ভ্রূণটি পরিণত অবস্থায় না আসা পর্যন্ত বীজটি সুপ্ত থাকবে। এই বীজটি আর কি হবে না, এই বীজটি কখনোই আর পরিণত না হওয়া পর্যন্ত এটা অঙ্কুরোদ্গমে আসতে পারবে না। এরপরে যদি আমরা তৃতীয় কারণ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে অঙ্কুরোদ্গমে বাধাদানকারী উপাদানের উপস্থিতি। আমরা বীজের মধ্যে কয়েকটি রাসায়নিক পদার্থের কথা বলেছি যেগুলো অঙ্কুরোদ্গমে বাধা দেয়। তার মধ্যে আমরা কৌমারিন, প্যারাসোরবিক অম্ল, থ্যালিডস, ফেরুলিক অম্ল বা অ্যাসিড, প্রোটো অ্যানিমোনিন প্রভৃতি যৌগগুলো অঙ্কুরোদ্গমে বাধা দেয়। তবে বীজের সুপ্ত অবস্থার জন্য সবচেয়ে দায়ী যে অ্যাসিড, যেটাকে আমরা হরমোন বলি, বৃদ্ধি প্রতিরোধক হরমোন বলি, অ্যাবসিসিক অ্যাসিড, যেটাকে ক্যাপিটাল ABA দিয়ে প্রকাশ করা হয়। আমরা চিত্রেও দেখিয়েছি আগে, সেই অ্যাবসিসিক অ্যাসিডটাই হচ্ছে সর্বাধিক দায়ী বীজের অঙ্কুরোদ্গমের জন্য। তার মানে অ্যাবসিসিক অ্যাসিড যদি উপস্থিত থাকে বেশি পরিমাণে বীজের মধ্যে, তাহলে সেই বীজ অঙ্কুরোদ্গম হতে পারবে না। তার মানে অঙ্কুরোদ্গমে বাধাদানকারী উপাদান অ্যাবসিসিক অ্যাসিড থাকার কারণে বীজটি সুপ্ত থাকবে। এরপরে আমরা যদি আলোচনা করি শৈত্যের প্রয়োজনীয়তা, আমরা আরেকটি ক্লাসে ভার্নালাইজেশন নিয়ে আলোচনা করেছি। সেই ভার্নালাইজেশন ক্লাসটি যদি তোমরা দেখো, তাহলে এই শৈত্যের প্রয়োজনীয়তাটা তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। তারপরও এখানে আমি যতটুকু বলতে চাই সেটা হচ্ছে যে কিছু শক্ত বীজ, যেমন আপেল, পিচ প্রভৃতি গাছের বীজ হেমন্তকালে পরিপক্কতা লাভ করলেও এটা সুপ্ত অবস্থা থাকে। কারণ কি? শীতকালের নিম্ন তাপমাত্রার প্রভাবেই এই বীজগুলো সুপ্ত অবস্থা ধীরে ধীরে কেটে যায়। অর্থাৎ এই বীজগুলো
যে অঙ্কুরিত হবে তার অঙ্কুরোদ্গমের জন্য যে ধরনের অঙ্কুরোদ্গম স্টার্টের জন্য অঙ্কুরোদ্গমকে যে ড্রাইভিং পর্যায়ে নিয়ে আসবে, স্টার্টিং পয়েন্টে নিয়ে আসবে, এটাকে যে জাগ্রত করবে, এটার জন্য যে কেমিক্যাল প্রয়োজন সেই কেমিক্যালটা নিম্ন তাপমাত্রায় নিঃসৃত হয়। ফলে এই বসন্তকালে তোমার এই বীজটা অঙ্কুরিত হয়। কারণ হেমন্তকালে হলেও সে যেহেতু নিম্ন তাপমাত্রা পাচ্ছে না, তার ওই রাসায়নিক জৈব পদার্থগুলো তখন সক্রিয় হচ্ছে না। আর ওই যখন রাসায়নিক জৈব পদার্থগুলো নিম্ন তাপমাত্রা শীতকালে পেয়ে যায়, তখনই সে সেই বীজ ধীরে ধীরে সুপ্ত অবস্থা ভেঙে বসন্তকালে বীজগুলো অঙ্কুরিত হয়ে যায়। এরপরে আমরা বলেছি লাইট ফ্যাক্টর বা আলোক নির্ভরতা। এর মধ্যে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে লেটুস, তামাক প্রভৃতি গাছ। উদ্ভিদের জন্য তাপ এবং আলোর যে প্রয়োজনীয়তা, উদ্ভিদের জীবনে এটার যে প্রভাব, সেটা নিয়ে আমরা একটি লেকচার করেছি, ফটোপিরিওডিজম এবং ভার্নালাইজেশন। সেখানে তোমরা যদি সেই ক্লাসটি দেখো তাহলে উদ্ভিদ জীবনে ফটোপিরিওডিজম এবং ভার্নালাইজেশনের মাধ্যমে আলো এবং তাপের বা শৈত্যের প্রয়োজনীয়তা তোমরা দেখতে পারবে, জানতে পারবে যে কতটা প্রয়োজন, বিশেষ করে উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন এবং ফল ধারণ বা তোমার ফসল উৎপাদন। এইখানে লেটুস এবং তামাক গাছের বীজগুলো অঙ্কুরোদ্গমে যতক্ষণ পর্যন্ত তার পর্যাপ্ত আলো না পাবে ততক্ষণ পর্যন্ত এই বীজগুলো সুপ্ত অবস্থায় থাকবে। তার মানে এই আলো পাওয়া না পর্যন্ত অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় জৈব রাসায়নিক পদার্থগুলো সক্রিয় হবে না। এই ধরনের বীজকে আমরা পজিটিভলি ফটোপ্লাস্টিক বলি। তার মানে যখনই এটা আলো পাবে তখনই এই বীজগুলো অঙ্কুরিত হবে। আমরা যদি চিত্রের মাধ্যমে একটি ডরমেন্সি এবং নন ডরমেন্সিদের তুলনামূলক দেখতে চাই, তখন এটার একটি পর্যায়ক্রমিক চিত্র এখানে দেখানো হলো। এই যে বীজের সুপ্ত অবস্থা, আমি কিন্তু প্রথমেই বলেছি এটা কিন্তু নেগেটিভলি নেওয়া যাবে না। বীজের সুপ্ত অবস্থার অনেক অনেক গুরুত্ব রয়েছে। যদিও বীজের সুপ্ত অবস্থা একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটারও একটি গুরুত্ব রয়েছে। এই সুপ্ত অবস্থার ফলে বীজ অঙ্কুরিত হচ্ছে না, ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, এরকম নানান ধরনের নেগেটিভ কথা বলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা কয়েকটি শারীরবৃত্তীয় ভূমিকা বলতে পারি সুপ্ত অবস্থার প্রয়োজনীয়তা। সেটা হচ্ছে, যেমন ধরো শীত প্রধান দেশে শীতকালে যে বীজ পরিপক্কতা লাভ করে, আমরা একটু আগে যেটা আলোচনা করেছিলাম, আপেল, লেটুস, এগুলো, তো তা দ্রুত যদি অঙ্কুরিত হয় নিম্ন তাপমাত্রায়, তখন এটা কি হবে? এটা আর ভালো ফসল দিবে না। এই বীজগুলো সুপ্ত অবস্থার মাধ্যমে শীতকালীন প্রতিকূল পরিবেশ উপেক্ষা করতে পারবে। তার মানে সুপ্ত অবস্থায় থাকলে বীজগুলো নষ্ট না হয়, বরঞ্চ বীজগুলো তার প্রতিকূল পরিবেশ অতিক্রম করতে পারে। একইভাবে খরাপ্রবণ অঞ্চলে গ্রীষ্মকালে উৎপন্ন বীজগুলো সুপ্ত অবস্থার সাহায্যে গ্রীষ্মকালকে অতিক্রম করে বর্ষাকালে অঙ্কুরিত হয়। তো সুপ্ত অবস্থা না থাকলে বীজ গাছে এবং ফল সংলগ্ন থাকাকালীন অঙ্কুরিত হতে পারে। এই ধরনের জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটলে লবণাক্ত উদ্ভিদ ছাড়া ভ্রূণ থেকে চারাগাছ উৎপন্ন হওয়া সম্ভব না। কারণ জরায়ুজ অঙ্কুরোদ্গম কেবলমাত্র কার জন্য প্রযোজ্য? ম্যানগ্রোভ উদ্ভিদের জন্য। ম্যানগ্রোভ বনাঞ্চলে যে সকল উদ্ভিদ জন্মায় তাদের জন্য প্রয়োজন। তাদের ওই লবণাক্ত মাটিতে অক্সিজেনের পর্যাপ্ততা নেই, ফলে সেখানে এটা হওয়া জরুরি। কিন্তু যদি এমন ঘটতো যে সব জায়গার ফলই জরায়ুজ অঙ্কুরোদ্গম হতো বীজের,
বীজ যদি ফলে থাকতে অঙ্কুরিত হয়ে যেত, তাহলে সেই বীজ থেকে যে ভ্রূণ তার পরিপক্কতার জন্য মাটি থেকে নিউট্রিশন, পানি এবং অক্সিজেন, অন্যান্য যে প্রয়োজনীয় জিনিস সেটা সে নিতে পারবে না। ফলে ওই বীজ হয়তোবা অঙ্কুরিত হবে, কিন্তু পরিপূর্ণ সজীবতা বা সজীব গাছে পরিণত হতে পারবে না। আরেকটি ডরমেন্সির আমাদের বাণিজ্যিক বলতে পারি, বাণিজ্যিক একটি গুরুত্ব বলতে পারি, সেটা হচ্ছে যেমন ধরো আমাদের লিগিউম জাতীয় যে বীজগুলো আছে, ডাল, ছোলার ডাল, তারপরে যে কোনো ডাল, এগুলো যদি আমরা যখন সংরক্ষণে রাখি, তখন এটা তো সারা বছর হয় না, আমরা এই বীজ, এগুলো তো আমরা বীজ খাই, এই লিগুমের আমরা বীজ খাই, তাহলে এই বীজগুলো যদি ডরমেন্ট না থেকে অঙ্কুরিত হয়ে যেত, তাহলে তো আমরা এগুলো সারা বছর খেতে পারতাম না। অথবা এর ডরমেন্ট পিরিয়ড যদি বেশি না হতো, তাহলে দেখা যেত যে এগুলো সেই সংরক্ষণাগারে অথবা আমরা গুদামে অথবা যেখানেই তুমি সংরক্ষণ করো না কেন, সেটা খাওয়ার অনুপযোগী হয়ে যেত। ফলে ব্যবসায়িক ভাবেও বাণিজ্যিক ভাবেও আমাদের এই ডরমেন্সির একটা গুরুত্ব রয়েছে। তো ডরমেন্সি যাই হোক, যখন ডরমেন্সি তার পিরিয়ডকে স্বাভাবিক প্রক্রিয়ায় ডরমেন্সিটা ভাঙছে না, মানে সুপ্ত অবস্থা স্বাভাবিকভাবে অতিক্রম করছে না, তখন আমরা কি করি? তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে এটাকে ভাঙতে হবে, এই সুপ্ত অবস্থাকে দূরীভূত করতে হবে। তার জন্য আমরা স্টেরিফিকেশন বলেছি। এটা আবার দুই ধরনের হতে পারে, একটা যান্ত্রিক আর একটি রাসায়নিক। মানে ছুরি বা যে কোনো দিয়ে যদি আমরা একটু বিস্তর আঁচড় কেটে দিই বা ফাটিয়ে দিই, তাহলেও, বা সিরিজ কাগজে ঘষে দিয়ে পাতলা করে দিই, তাহলেও সেই মোটা ত্বকের যে কারণে সুপ্তাবস্থা ছিল সেটা দূরীভূত হতে পারে। আবার কিছু রাসায়নিক যৌগ দ্রাবকে যদি বীজ ভিজিয়ে রাখি, তাহলেও ত্বক নরম হয়ে এটা ভেদ্য হয়ে যায়। তাছাড়া নিম্ন তাপমাত্রা প্রয়োগ করেও বীজের সুপ্তাবস্থা দূর করা যায়, যেটাকে আমরা স্ট্র্যাটিফিকেশন নামে অভিহিত করেছি। পর্যায়ক্রমিক তাপমাত্রা প্রয়োগ, আলোর প্রভাব নিয়ে আমরা আলোচনা করেছি। কিছু বীজ আলোর প্রভাবে, লেটুসের কথা আমরা বলেছিলাম, এটা ফটোপ্লাস্টিক, এটা আমাদের লাগবে, তখনই এটা কেবলমাত্র আলো পেলে এটা অঙ্কুরিত হবে। অক্সিজেনের ঘনত্বের প্রভাব, হরমোনের প্রভাব, বিশেষ করে জিবারেলিক অ্যাসিড কিন্তু খুবই প্রয়োজনীয় তোমার অঙ্কুরোদ্গমের জন্য। এটার প্রধান কাজই হচ্ছে অঙ্কুরোদ্গমে সহায়তা করা। অ্যাবসিসিক অ্যাসিড যেমন জড়তা আনে, আর জিবারেলিক অ্যাসিড হচ্ছে অঙ্কুরোদ্গমে সহায়তা করে। অন্যান্য রাসায়নিক পদার্থ নিয়েও আমরা আলোচনা করেছি। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা, এবং আজকের ক্লাসের কিছু রেফারেন্স বই এবং লিঙ্ক তোমাদের জন্য দেয়া হলো। আশা করি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছো এবং আজকের ক্লাস থেকে তোমরা কিছু শিখতে পেরেছো। এই করোনাকালীন সময়ে, লকডাউনের সময় এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অনলাইন কার্যক্রমের এই ভিডিও দেখে যদি তোমরা কিছু উপকৃত হয়ে থাকো, তাহলে আমাদের এই কষ্ট সার্থক বলে পরিগণিত হবে। আশা করি তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে, বাসায় তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, এই কামনা ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।